হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। ওয়েলকাম টু আওয়ার স্টাডি রুম চ্যানেল উইথ পর্ণা। প্লিজ লাইক করুন, শেয়ার করুন আর এক্ষুনি সাবস্ক্রাইব করুন। আর যারা যারা আমার সাথে রয়েছেন, আমার সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এতটা সাপোর্ট আমাকে দেওয়ার জন্য, আমার উপরে ভরসা রাখার জন্য। বন্ধুরা, আমার সাথে যুক্ত থাকুন। আমি চেষ্টা করব অন্তত প্রত্যেক দিনই একটা নতুন ভিডিও আপডেট দেওয়ার। হাই বন্ধুরা, বর্তমানকালে যা পরিস্থিতি, তাতে করে আমরা জানি যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু আমরা কেউই সুস্থ নেই, বা অনেকেই হয়তো সুস্থ নেই, স্বাভাবিক নেই। তো তাদের উদ্দেশ্যে বলবো, মাস্ক পরুন, স্যানিটাইজার ব্যবহার করুন, সুস্থ থাকুন আর পড়াশুনোর সাথে যুক্ত থাকুন। কারণ আমাদেরকে একমাত্র এই চারপাশের যা পারিপার্শ্বিক অবস্থা, তার থেকে বাইরে বার করে আনতে পারে কিন্তু পড়াশুনো। দেখবেন, পড়াশুনোর সাথে যুক্ত থাকলে মনও ভালো থাকবে আর আমরা সুস্থও থাকবো। আসুন আর সময় নষ্ট না করে চলে যাই মেন ভিডিওতে। আজকে আমরা আলোচনা করব 2018 সালের ডিসেম্বর মাসের কোশ্চেনটা, ইউজিসি নেট এডুকেশনের কোশ্চেন। তার কারণ হচ্ছে 2018 সালের ডিসেম্বর মাস থেকে কিন্তু একটা নতুন একটা প্যাটার্নে কোশ্চেন শুরু হয়। তো এই কোশ্চেনটা আমাদের প্রিভিয়াস ইয়ারের এই কোশ্চেনটা আমাদের জন্য কিন্তু খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ। আমার এই চ্যানেলটি করার অন্যতম উদ্দেশ্যই এটা, যাতে করে আমরা প্র্যাকটিস করতে পারি। যারাই প্রিপারেশন নিই, তারা প্রিভিয়াস ইয়ার থেকে আরম্ভ করে নতুন যে যা কিছু কোশ্চেন, তার প্রচুর প্র্যাকটিস করা দরকার। তো সেই প্র্যাকটিসটা যাতে আমরা চালিয়ে যেতে পারি, সেটারই আমরা ব্যবস্থা নিই। তো আমিও এখানে চেষ্টা করছি সেই রকমভাবেই কিন্তু সবার সাথে জুড়ে থাকার চেষ্টা কিন্তু আমি এখানে করছি। চেষ্টা করব যতটা পারবো অনেক তাড়াতাড়ি কয়েকটা ভিডিও দেওয়ার। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন পেপার 2, এটা হচ্ছে এডুকেশনের পেপার। চলুন ফার্স্ট কোশ্চেনটাই যাই। ফার্স্ট কোশ্চেনে বলেছে, রিয়েলিস্টিক এপিস্টোমোলজি উইল প্লিড দ্য কেস অফ হুইচ টাইপ অফ নলেজ। অপশান এ হচ্ছে, অপশান এখানে এ বি সি ডি দেওয়া নেই। যাই হোক, এই অপশানগুলো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই। এই অপশানগুলো নিশ্চয়ই আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে অপশান। তো এখানে বলছে ফার্স্টের যে অপশানটা আছে সেটা বলছে এ প্রায়োরি নলেজ, এ পোস্টেরি নলেজ, অথরিটি বেসড নলেজ। আর 4 নাম্বারটা হচ্ছে ইন্সপিরেশনাল নলেজ। 4 নাম্বারটা হচ্ছে ইন্সপিরেশনাল নলেজ। তো এখানে আমাদের বলে রাখা দরকারি যেটা, সেটা হচ্ছে যে প্রত্যেকটা দর্শন আমাদের ইউজিসি নেটে কিন্তু ফার্স্ট ইউনিটে, এডুকেশনের ফার্স্ট ইউনিটে অনেকগুলি দর্শন নিয়ে এখানে হচ্ছে গিয়ে কথা বলা রয়েছে, অনেকগুলি দর্শন নিয়ে কিন্তু এখানে কথা বলা রয়েছে। তো ফার্স্টেই আমি যেটা বলতে চাই সবাইকে, সেটা হচ্ছে যে বৌদ্ধ দর্শন বলুন, জৈন দর্শন বলুন, বা আমাদের বেদিক দর্শন বলুন, বা সাংখ্য দর্শন বলুন, প্রত্যেকটা দর্শনেরই তিনটা মেন ইম্পর্টেন্ট জিনিস থাকে। সরি, 6টা নয়, 3টা মেন ইম্পর্টেন্ট জিনিস থাকে। ফার্স্ট হচ্ছে এক্সিওলজি, সেকেন্ড হচ্ছে এপিস্টোমোলজি, থার্ড হচ্ছে মেটাফিজিক্স বা অন্টোলজি। ওকে, তো এখানে 3টা জিনিসের কথাই কিন্তু সমানভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। প্রত্যেকটা দর্শনেরই এই 3টা জিনিস থাকে। যখনই ফিলোসফি নিয়ে আলোচনা করতে যাবো, লজিক নিয়ে আলোচনা করতে যাবো, এই 3টা জিনিস আমাদের পড়তেই হবে। তো এপিস্টোমোলজি এই কথাটার মানে হচ্ছে জ্ঞান, জ্ঞানের সাথে যা জড়িত থাকে সেটা হচ্ছে এপিস্টোমোলজি। মেটাফিজিক্স বা তত্ত্বমীমাংসা যেটা, অন্টোলজি যেটা, সেটাতে কি থাকে না, একটা জিনিস, যে কোনো একটা জিনিস হঠাৎ তত্ত্ব নিয়ে তৈরি, সেটা কথা কিন্তু এখানে বলা থাকে। যেমন ধরুন এই পেন স্ট্যান্ডটা, এটার বাইরেটা প্লাস্টিক দিয়ে তৈরি, আবার ভেতরেও কিন্তু এখানে পেন রাখার জায়গা রয়েছে। তাহলে ভেতরটা পেন রাখার জায়গা নিয়ে তৈরি, কটা তত্ত্ব বা কটা উপাদান নিয়ে তৈরি, তাহলে এইখান থেকে আমরা এটা দেখে বুঝতে পারি। তো প্রত্যেকটা এরকম দর্শনই কিন্তু দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের তত্ত্ব নিয়ে তৈরি। কোনোটা 2টো তত্ত্ব হয়, কোনোটার একটা তত্ত্ব হয়। তো এই তত্ত্ব কথা যেখানে থাকে সেটা হয় মেটাফিজিক্স। আর আরেকটা যেটা থাকে এক্সিওলজি হচ্ছে ভ্যালু এডুকেশনের সাথে জড়িত থাকে। ভ্যালু এডুকেশন মূল্যবোধের সাথে কিন্তু এক্সিওলজি জড়িয়ে থাকে। তো যাই হোক, এই কোশ্চেনে আসা যাক। এখানে বলছে রিয়েলিস্টিক এপিস্টোমোলজি মানে হচ্ছে আমাদের যেটা জ্ঞান। তাহলে জ্ঞান হচ্ছে এমন একটা জিনিস যেটা প্রত্যেকটা দর্শনেই থাকে। তাহলে এখানে ফার্স্ট অপশন হচ্ছে প্রায়োরি নলেজ হচ্ছে সেই জ্ঞান যেটা কিনা আমাদের এক্সপিরিয়েন্সের ওপরে নির্ভর করে থাকে না, ইন্ডিপেন্ডেন্ট। প্রায়োরি নলেজ হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট,
সম্পূর্ণরূপে, অভিজ্ঞতার সাথে এটার কোনো সম্পর্ক নেই। পোস্টিয়ারি নলেজ হচ্ছে ডিপেন্ডেন্ট, অভিজ্ঞতার সাথে এটার সম্পর্ক রয়েছে, ঠিক আছে। তাহলে পোস্টিয়ারি নলেজ আপনারা দেখতেই পাচ্ছেন, রিয়েলিস্টিক এপিস্টোমোলজি, রিয়েলিস্টিক মানে বাস্তব। তাহলে বাস্তব জ্ঞান কখন আমাদের হয়, যখন আমাদের বাস্তব জ্ঞান আমাদের তখনই হয় যখন কিনা আমাদের অভিজ্ঞতাটা বেশি হয়। তাহলে অভিজ্ঞতা বাড়লে পরে বাস্তব জ্ঞান আমাদের বাড়বে। তাহলে বাস্তব জ্ঞানের সাথে অভিজ্ঞতার কিন্তু এখানে একটা সম্পর্ক রয়েছে, রিয়েলিস্টিক এপিস্টোমোলজির সাথে একটা সম্পর্ক রয়েছে। তাই এটার উত্তর হয়ে যাবে পোস্টিয়ারি নলেজ। ওকে, এটার উত্তর হবে সেকেন্ড অপশান, পোস্টিয়ারি নলেজ। কারণ বাস্তব জ্ঞানের সাথে কিন্তু এখানে একটা সম্পর্ক রয়েছে। পোস্টিয়ারি নলেজ মানে, পোস্টিয়ারি নলেজ হচ্ছে সেই জ্ঞান যেই জ্ঞান কিনা আমাদের এক্সপেরিমেন্টের ওপরে ভিত্তি করে তৈরি হয়, অভিজ্ঞতার উপরে ভিত্তি করে তৈরি হয়। বাস্তব জ্ঞানটাও তাই, রিয়েলিস্টিক এপিস্টোমোলজি। তাহলে এইখান থেকে আমরা বুঝতে পারি যে রিয়েলিজম যেমন একটা, আমরা যদি শাখা ধরে নিই, রিয়েলিজমের ক্ষেত্রেও কিন্তু বাস্তবতার উপরে গুরুত্ব দেওয়া হয়েছে, জোর দেওয়া হয়েছে। আচ্ছা, এরপরে চলে যাই পরের কোশ্চেনে। এখানে হিন্দিতেও কোশ্চেনগুলো এখানে রয়েছে। এটা হচ্ছে সেকেন্ড কোশ্চেন। সেকেন্ড কোশ্চেনে কী বলছে, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট এক্সপ্রেস দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি। শিক্ষার সাথে দর্শনের সম্পর্ক কোথায়, এখানে কোন অপশানটাতে এখানে ভালো করে বলা হয়েছে। আচ্ছা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অপশান রয়েছে, সবকটা অপশান তো পড়া সম্ভব নয়। তো যে অপশানটা আমি একেবারে শিওর, সেই অপশানটা উপরে নির্ভর করে সঠিক উত্তরটা খোঁজার চেষ্টা করতে হবে। বড় বড় কোশ্চেন পড়ার সময় থাকে না, এত অপশান আপনি গোটা পড়তে যাবেন তো 100টা কোশ্চেনের অ্যান্সার আপনি কী করে করবেন টাইমের মধ্যে, তাই না? এটা একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়ায় পরীক্ষার হলে। অনেক সময় জানা কোশ্চেন আমরা পড়তে পারিনি বলে ছাড়তে হয়েছে, অনেক সময় আমরা ঘাবড়িয়েও যাই যে হচ্ছে না, টাইমের একটা ইস্যু থাকে। তো এটা হচ্ছে শর্টকাট হচ্ছে এটাই, যে যদি 6টা কোশ্চেন থাকে বা 6টা যদি অপশান থাকে বা বেশি অপশান থাকলে, যেটা আমি একেবারে ডেফিনিট সেই অপশানটার উপরে ভিত্তি করে উত্তরটা খোঁজা। তো ফার্স্ট স্টেটটা কী আছে দেখি। অপশান নাম্বার 1 রয়েছে, দ্য অবজেক্টিভ অ্যান্ড গোলস অফ এডুকেশান হ্যাভ টু বি ডিসাইডেড বাই আওয়ার স্ট্যান্ড অন দ্য নেচার অফ ম্যান। এটা কিন্তু সত্যি কথা, কারণ এডুকেশান কী করে, শিক্ষা কখন শিক্ষার উদ্দেশ্য বা শিক্ষার লক্ষ্যটা, শিক্ষার উদ্দেশ্যটা কখন আমাদের কাছে ক্লিয়ার হয় না, যখন কিনা ম্যানের নেচার, মানুষের নেচারের ওপরে নির্ভর করে, মানুষের নেচারের উপরে নির্ভর করে যখন কি না শিক্ষার উদ্দেশ্য বা লক্ষ্যটা গঠিত হয়। এটা আমরা সবাই জানি, তো এটা সঠিক। কারণ হচ্ছে দেখা যাচ্ছে, কারণ এখানে একটাই বলবো যে দ্য অবজেক্টিভস অ্যান্ড দ্য গোলস অফ এডুকেশান হ্যাভ টু বি ডিসাইডেড বাই আওয়ার স্ট্যান্ড অন দ্য নেচার অফ ম্যান। মানে আমাদের প্রকৃতির ওপরে নির্ভর করেই শিক্ষা তৈরি হয়। এক একটা মানুষ এক এক রকম, মানুষের প্রকৃতির ওপরে নির্ভর করেই কিন্তু শিক্ষাটা তৈরি হচ্ছে, শিক্ষা তৈরি হবে না, শিক্ষার উদ্দেশ্যটা তৈরি হয়, শিক্ষার লক্ষ্যটা তৈরি হয়, নির্ধারণ করা হয়। তো 1 নম্বর তো হবে। তো এখানে 1 নম্বরের উপরে ভিত্তি করে দেখা যাক যে কোন কোন অপশানটা এখানে আমি বাদ দিতে পারবো। দেখুন, ফার্স্ট অপশানে এক আছে আর থার্ড অপশানে 1 আছে, তো সেকেন্ড অপশান আমি দেখব না। ফার্স্ট আর থার্ডে যদি কোনো কমন কিছু থাকে তাহলে সেটাও আমাদের উত্তরে চলে আসবে। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে 3 নম্বর অপশানটাতে দেখতে পাচ্ছি 3 নম্বর অপশানেও 3 আছে, 1 নম্বর অপশানেও 3 আছে। তাহলে 1 আর 3 এই দুটো তো হবেই অ্যান্সার। তাহলে আমাদের ডাউট কী নিয়ে থাকতে পারে, 5 নিয়ে থাকতে পারে, 2 নিয়ে থাকতে পারে, 2 নম্বর অপশান নিয়ে থাকতে পারে, 5 নম্বর অপশান নিয়েও ডাউট থাকতে পারে। তো 5 আর 2 দেখলেই উত্তর হয়ে যাবে। 5 নম্বর অপশানে কী বলছে, দ্য স্কুল শুড এনকারেজ কোঅপারেশন রাদার দ্যান কম্পিটিশান। অবশ্যই কম্পিটিশানের থেকে কোঅপারেশনকে এখানে গুরুত্ব দিতে হবে, কোঅপারেশন সহযোগিতা। তাহলে 5 হবে। তাহলে এখান থেকে সহজেই আমরা উত্তর কিন্তু পেয়ে গেলাম। উত্তর হবে 1, 3, 5 মানে 3 নাম্বারটা। এটা হচ্ছে অ্যান্সার হবে। ওকে, এবার চলে যাচ্ছি পরের কোশ্চেনে। আচ্ছা, এখানে হিন্দিতেও দেওয়া রয়েছে। পরের কোশ্চেন বলছে, হুইচ ওয়ান অ্যামং দ্য ফলোয়িং এক্সিস্টেন্সিয়ালিস্ট ইজ রিলেটেড টু দিস ম্যান, to the thesis that man is potentially always conflict with his neighbor and all social relationship are doomed to frustration. তাহলে এখানে বলছে কোন মানুষ, কোন ব্যক্তিত্ব এরকম কথা বলেছে যে কিনা রিলেশনশিপ নিয়ে কথা বলেছে।
নেইবারহুড নিয়ে কথা বলেছে, কনফ্লিক্ট নিয়ে কথা বলেছে, আবার ফ্রাস্ট্রেশন নিয়ে কথা বলেছে। মানে যার মূল বক্তব্যটা হচ্ছে যে ম্যান ইজ পোটেনশিয়ালি অলওয়েজ কনফ্লিক্ট। মানুষের মধ্যে সবসময় কি থাকে না, কনফ্লিক্ট বা দ্বন্দ্ব থাকে। হিজ নেইবার অ্যান্ড সোশ্যাল রিলেশনশিপস আর ডুম টু ফ্রাস্ট্রেশন। সে কাদের দ্বারা ফ্রাস্ট্রেশনে পড়ে না, আমাদের পারিপার্শ্বিক অবস্থার দ্বারা আমরা ফ্রাস্ট্রেশনে পড়ি, আমাদের যে রিলেশনশিপ রয়েছে সবার সাথে সেটার জন্য আমরা কিন্তু ফ্রাস্ট্রেশনে পড়ি। তাহলে এই ম্যান কথাটা কোথায় কোন কোন ফিলোসফিতে থাকতে পারে? অবশ্য করে এটা মনে রাখবেন যে যখনই আমরা এডুকেশন করব, এক্সিস্টেন্সিয়ালিজম বলে একটা দর্শন রয়েছে। সেই দর্শনের মেন কথাই হচ্ছে মানুষের এক্সিস্টেন্সিয়ালিজম, এটার সাথে মানুষের এক্সিস্টেন্স এটা জড়িয়ে রয়েছে। ঠিক আছে, তো এখানে আমরা দেখতেই পাই যে এখানে রয়েছে এটা জিন পল সার্ত্রে। এটা হবে, উত্তরটা হবে এটা জিন পল সার্ত্রে হবে। অপশান নাম্বার 2 এটার অ্যান্সার হবে। ওকে, এটা হবে জিন পল সার্ত্রে। তো জিন পল সার্ত্রে যে মেন যে কথাটা উনি বলতে চেয়েছেন সেটা হচ্ছে মানুষের অস্তিত্ব নিয়ে। ঠিক আছে, তো উনি এক্সিস্টেন্সিয়ালিস্ট ছিলেন, একজন বিখ্যাত এক্সিস্টেন্সিয়ালিস্ট ছিলেন। তো এখানেও দেখুন, আপনারা দেখতেই পাবেন কোশ্চেনে কিন্তু মানুষের অস্তিত্বের কথা, মানুষের মনের দ্বন্দ্বের কথা উঠে এসেছে। ম্যান ইজ পোটেন্সিয়ালি অলওয়েজ ইন কনফ্লিক্ট উইথ হিজ নেইবার অ্যান্ড দ্য সোশ্যাল রিলেশনশিপ আর ডুম টু ফ্রাস্ট্রেশন। মানুষের কথা বলা হয়েছে, মানুষের দ্বন্দ্বের কথা বলা হয়েছে, তার ফ্রাস্ট্রেশনের কথা বলা হয়েছে। সো বোঝাই যাচ্ছে যে এটা এক্সিস্টেন্সিয়ালিস্টের এক্সিস্টেন্সিয়ালিজমের সাথে জড়িয়ে একটা কোশ্চেন এসেছে। তো এক্সিস্টেন্সিয়ালিস্ট কে কে এটা জানলেই এই উত্তরটি কিন্তু হয়ে যাবে আমাদের। এখানে দেখাই যাচ্ছে জিন পল সার্ত্রে এটি বলেছে। হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে উনি বিখ্যাত একজন এক্সিস্টেন্সিয়ালিস্ট ছিলেন। আচ্ছা, পরের কোশ্চেনে চলে যাই। কোশ্চেন নাম্বার 3 এখানে বলছে হুইচ দ্য একটু বড় করে দিচ্ছি। Which of the contemporary education theories will endorse the view that the only type of adjustment to which education should lead is adjustment to the truth which is universal and unchanging? এমন সত্যি যেটা ইউনিভার্সাল এবং যেটা আনচেঞ্জিং। কোন অপশানে এটা হতে পারে বলে মনে হচ্ছে? এটা এমন একটা সত্যি যেটা কিনা ইউনিভার্সাল আর যেটা আনচেঞ্জিং। হ্যাঁ, এটা দিয়েই এই উত্তরটা খুঁজতে হবে, অপশানগুলো কোনটা হতে পারে সেটা খুঁজতে হবে। এক্সিস্টেন্সিয়ালিজম একটু আগে বললাম মানুষের অস্তিত্বের কথা বলে, তো এটা হবে না। প্রগ্রেসিভিজম মানে প্রগতিবাদীর কথা এখানে বলা হচ্ছে। প্রগতিবাদীও কিন্তু এটা এখানে হওয়ার কথা না। তো এটার যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে প্যারেনিয়ালিজম, অপশান নাম্বার 3 হবে। আর হচ্ছে এসেনশিয়ালিজম হচ্ছে 4 নম্বরের অপশানে রয়েছে এসেনশিয়ালিজম তো প্রয়োজনের কথা বলছে, তো প্রয়োজনের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এখানে যদি আমি কোশ্চেনটাকে ভালো করে দেখি তাহলে কোশ্চেনে এখানে কিন্তু বলা হচ্ছে দ্য অনলি টাইপ অফ অ্যাডজাস্টমেন্ট টু হুইচ এডুকেশন শুড লিড ইজ অ্যাডজাস্টমেন্ট টু দ্য ট্রুথ হুইচ ইজ ইউনিভার্সাল অ্যান্ড আনচেঞ্জিং। এমন একটা সত্য যেটা ইউনিভার্সাল এবং যেটা আনচেঞ্জিং। ঠিক আছে, সত্যের কথা বলেছে যেটা কিনা আনচেঞ্জিং, অপরিবর্তনীয়। তো এটার অ্যান্সার হচ্ছে গিয়ে অপশান নাম্বার 3 হবে। প্রয়োজনের কথা কিন্তু এখানে বলেনি, এক্সিস্টেন্সের কথাও এখানে বলেনি, মানুষের এক্সিস্টেন্স এখানে নেই, আর প্রগ্রেসিভিজম প্রগতিবাদও এটা নয়। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে অপশান নাম্বার 3। এটার অ্যান্সার। পরের কোশ্চেন আসছি। পরের কোশ্চেন, হু অ্যামং দ্য ফলোয়িং ইন্ডিয়ান এডুকেটার্স থিঙ্কার্স ড্রিউ হেভিলি ফ্রম দ্য ফিলোসফি অফ বেদান্ত? বেদান্তের সাথে কে জড়িয়ে রয়েছে সবচেয়ে বেশি, এটা সবাই আমরা জানি। এটার অ্যান্সার কী হতে পারে? এখানে অপশানগুলো আপনারা দেখতে পাচ্ছেন, যে কৃষ্ণমূর্তি, শ্রী অরবিন্দ, রবীন্দ্রনাথ টেগর, স্বামী বিবেকানন্দ। সবচাইতে বেশি বেদান্ত নিয়ে কে কথা বলেছে? সবচাইতে বেশি বেদান্ত নিয়ে এখানে যিনি কথা বলেছেন তিনি হচ্ছে অবশ্য করেই স্বামী বিবেকানন্দ, কারণ তার অনেক বই রয়েছে যেটা কিনা কেবলমাত্র বেদান্ত দর্শনের উপরে নির্ভর করে কিন্তু গঠিত। তাহলে এটার অ্যান্সার হবে 4 নাম্বার হচ্ছে এটার অ্যান্সার, স্বামী বিবেকানন্দ। পরের কোশ্চেনে যাচ্ছি। এডুকেশন হেল্পস ইন দ্য gradual transformation. Education helps in the gradual transformation from lower to highest level of consciousness called the
গণস্টিক bring in terms of whose philosophical postulation ওকে। আচ্ছা, এটা কার বক্তব্যে এই কথাটা ফুটে উঠেছে? অপশানগুলো হচ্ছে অ্যারিস্টটল, প্লেটো, গান্ধী, অরবিন্দ। ঠিক আছে, 4টা অপশান আছে। তাহলে এখানে মাথায় রাখতে হবে যে অরবিন্দ যিনি ছিলেন, অপশানে দেখলাম অরবিন্দ আছে, 4 নম্বর অপশান হচ্ছে অরবিন্দ। অরবিন্দ যিনি ছিলেন তিনি কিন্তু সবসময় কনসিয়াসনেস কথা নিয়ে আলোচনা করেছেন, কনসিয়াসনেসটাকে গুরুত্ব দিয়েছেন। ঠিক আছে, গান্ধীজির যদি কথা বলি উনি বুনিয়াদী শিক্ষার কথা বলেছেন, আর প্লেটো অ্যারিস্টটলের দর্শনটা একেবারে অন্য ধরনের। ঠিক আছে, তো মানে এদের কথায় কতটা এদেশীয় তত্ত্বের কথা ফুটে উঠেছে, মানে কনসিয়াসনেস এই কথাগুলো ফুটে উঠেছে, সেটা কিন্তু একটু মানে ভেবে দেখতে হবে। প্লেটো এবং অ্যারিস্টটল। ঠিক আছে, তো গান্ধীজি যিনি ছিলেন উনিও বলেছিলেন কিসের কথা? উনি বলেছিলেন বুনিয়াদী শিক্ষার কথা, আর ইকুয়ালাইজেশনের কথা বলেছিলেন। ঠিক আছে, এইগুলো মেন পয়েন্ট ছিল গান্ধীজি, সরি। আর অরবিন্দ সেই ক্ষেত্রে হয়, অরবিন্দ অ্যান্সারটা সেই ক্ষেত্রে হয় যেখানে কিনা কোশ্চেনে কনসিয়াসনেস কথাটা থাকে। তো এখানে কিন্তু আমরা একদম সরাসরি দেখতেই পাচ্ছি যে কনসিয়াসনেস কথাটা রয়েছে। সরি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, জুম করে দিলাম, কনসিয়াসনেস কথাটা কিন্তু এখানে রয়েছে। তো এটার উত্তর হবে শ্রী অরবিন্দ। তিনি এখানে মেন কথা বলতে কি চেয়েছেন? এডুকেশন হেল্পস ইন দ্য গ্র্যাজুয়াল ট্রান্সফরমেশন ফ্রম লোয়ার টু হায়ার লেভেল অফ কনসিয়াসনেস। মানে আমাদের যে চেতনা শক্তি সেটাকে শিক্ষার দ্বারা আমরা কী করতে পারি, সেটা বাড়তে পারে, লোয়ার থেকে হায়েস্ট লেভেল অবধি যেতে পারে। ঠিক আছে, এই কথাটা যিনি বলেছেন তিনি হচ্ছেন অবশ্যই অরবিন্দ এই কথাটা বলেছেন, কারণ এখানে কনসিয়াসনেস চেতন স্তর নিয়ে উনি বলেছেন। এটা মনে রাখার সহজ উপায় আর কি। পরের কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস বেস্ট ডেসক্রাইবস ইন জৈন মেটাফিজিক্স। একটু আগেই আমি বলছিলাম মেটাফিজিক্সের কথা, জৈন মেটাফিজিক্স, জৈনের তত্ত্ব মীমাংসা অনুসারে কোনটা এটার উত্তর হতে পারে, কোনটার উত্তর হতে পারে, সবচেয়ে ভালো ডেসক্রাইব করছে কোনটা। চলুন অপশানগুলো দেখে নিই। রিয়েলিটি ইজ ডিভয়েড অফ প্লুরালিটি, আর 2 নম্বরটা হচ্ছে রিয়েলিটি ইজ ক্যারেক্টারাইজড বাই মেনিনেস। এখানে এটা হবে, মেনিনেসটা হবে, মেনিনেসটা হবে। তার কারণ হচ্ছে জৈনবাদের একটা মানে সিদ্ধান্ত রয়েছে যেটা কিনা আমরা স্যাদবাদ হিসেবে জানি, সরি, জৈনবাদের একটা সিদ্ধান্ত রয়েছে যেটা কিনা আমরা স্যাদবাদ হিসেবে জানি। সেই স্যাদ কথা ওরা, স্যাদবাদে ওরা এটাই বলতে চেয়েছে, বক্তব্য হচ্ছে কি এটাই, কোনো কিছু সম্পূর্ণরূপে পারফেক্ট হয় না, সব কিছুকেই ওরা গ্রহণ করে নিয়েছে, সবার অস্তিত্বগুলোকে। মানে কিছু কিছু দর্শন আছে যারা কিনা কেবলমাত্র প্রত্যক্ষ জ্ঞানকে আর অনুমানকে, এগুলোতে বিশ্বাস করে। ঠিক আছে, প্রত্যক্ষ, অনুমান, শব্দ, এই 3টার উপরেও অনেকে বিশ্বাস করে, অনেক ফিলোজফি আর কি বিশ্বাস করে। কিন্তু মানে জৈন ফিলোজফি বলেছে যে সমস্ত জ্ঞানই আংশিকভাবে হলেও সত্যি, কোনো জ্ঞানই একেবারে সম্পূর্ণরূপে ভুল কথা বলে না। তো এরা মেনিনেসে অবশ্যই বিশ্বাস করে, তো তাই জন্য সেকেন্ড অপশানটা হবে, সেকেন্ড অপশানটা হবে। তার থার্ড অপশানে রয়েছে অ্যাবসলিউট কনসিয়াসনেসের কথা, সেটা কিন্তু এই জৈন দর্শনে বলা হয়নি। দ্য ওয়ার্ল্ড ইজ রিয়েল অ্যান্ড নিরাভয়া ইজ অলসো রিয়েল। আচ্ছা, নিরাভয়া ইজ অলসো রিয়েল, এটা হবে না। আচ্ছা, আরেকটা কথা আমি বলতে চাই, 5 নম্বর অপশানে রয়েছে কর্ম ইজ দ্য লিঙ্ক হুইচ ইউনিটস দ্য সোল টু দ্য বডি। কর্মের কথা বলেছে, কর্মের কথা বলা হয়েছে কিন্তু জৈন দর্শনে, বৌদ্ধ দর্শনে আর বেদান্ত দর্শনে। তো খুব সহজেই আমরা বুঝতে পারি এটার অ্যান্সার 2ও হবে, এটার অ্যান্সার 5ও হবে। তাহলে কোন অপশানটা হবে এবার দেখে নিই। 2, 5 কিসে কিসে আছে দেখতে হবে। একটাতেই রয়েছে দেখুন, 2 আর 5 রয়েছে অপশান নাম্বার 4-এ, তো এটার অ্যান্সার অপশান নাম্বার 4 হবে। 2, 5 আর 6, 6 নম্বরে কী ছিল দেখে নিই। ম্যাটার অ্যান্ড স্পিরিট আর সেপারেট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট রিয়েলিটি। তাহলে এরকমভাবে অ্যান্সারগুলো করতে হবে। আশা করি আপনাদেরকে বোঝাতে পারছি, যতটুকু আমি এক্সপ্লেন করতে পারছি ততটুকু আমি এখানে করে দিচ্ছি। দয়া করে আমার সাথে থাকুন, আমার এই চ্যানেলটাকে সাপোর্ট করুন।
ওকে, পরের কোশ্চেনে আসি। পরের কোশ্চেনটা এটা আগের দিনই আমরা কিন্তু করেছি। যদি আপনারা কেউ আমার আগের ভিডিও দেখে থাকেন, আমি এটা আগের দিনই এই কোশ্চেনটা নিয়ে আলোচনা করেছি। তো সেই কোশ্চেনটা নিয়ে আবারও এখানে এসেছে, ম্যাচিংয়ে এসেছে, যে এখানে বাঁদিকে যেটা লিস্ট দেওয়া রয়েছে, লিস্ট নাম্বার 2, এখানে বলা হচ্ছে অনন্যময় কোষ, মনোময় কোষ, প্রাণময় কোষ, জ্ঞানময় কোষ। ঠিক আছে, বিভিন্ন ধরনের কোষ যে কটা রয়েছে তার নাম দেওয়া রয়েছে, আর ডান দিকে তার যে ফিচার্সগুলো সেটা আর কি দেওয়া আছে। আগের দিনই বলেছে আনন্দময় কোষ সেখানে হয় যেখানে কিনা আত্মা থাকে, আত্মার সাথে যে সম্পর্ক, সেই আত্মার সম্পর্ক কিন্তু থাকে যেটা, সেটা হচ্ছে আনন্দময় কোষ। তাহলে এক হচ্ছে ই, এইখানে দেখুন আত্মা কথাটি রয়েছে, আত্মা, এক হবে ই। ঠিক আছে, আর এখানে আরেকটা রয়েছে, এখানে আরেকটা রয়েছে দেখুন বিজ্ঞানময় কোষ। এখানে রয়েছে বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ কোথায় থাকে না, যেখানে কিনা ওয়ান্স ইন্ডিভিজুয়ালিটি বলা হয়ে থাকে, একজনের ইন্ডিভিজুয়ালিটি। তাহলে বিজ্ঞানময় কোষের উত্তরটা হবে ইন্ডিভিজুয়াল এক্সিস্টেন্সের সাথে জড়িত থাকে, 4 ডি হবে। হ্যাঁ, বিজ্ঞানময় কোষের উত্তরটা হবে ডি। আর একটা হচ্ছে প্রাণময় কোষ। প্রাণময় কোষটা, আচ্ছা একটা সেকেন্ড, আর একটা খাবারের সাথে জড়িয়ে থাকে, অনন্যময় কোষ। অনন্যময় কোষ খাবারের সাথে জড়িয়ে থাকে। ঠিক আছে, তা এটা অনন্যময় কোষের অ্যান্সার কিন্তু হবে এ, 4 হবে এ, অনন্যময় কোষ। ইট ইজ মেড আপ অফ দ্য ফুড উই ইট। ঠিক আছে, খাবারের সাথে অনন্যময় কোষ জড়িয়ে থাকে, আনন্দময় কোষ জড়িয়ে থাকে সোলের সাথে। তাহলে এ হচ্ছে কোনটা, এ হচ্ছে আনন্দময় কোষ হবে এ। আনন্দময় কোষটা হচ্ছে আত্মার সাথে জড়িয়ে থাকে, এটা হচ্ছে আনন্দময় কোষ। ওকে, আর জ্ঞানময় কোষ যেটা, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল, এটা জ্ঞানময় কোষ। ঠিক আছে, এবার যদি আমি দেখি তাহলে ডি হচ্ছে 5, ডি 5, আচ্ছা এ কত হচ্ছে, এ হচ্ছে 4, তাহলে এ 4 ডি 5, এটা কোথায় কোথায় আছে? এই যে ফার্স্ট অপশান এ 4, ডি 5, বি 3, সি 2, ই 1। তাহলে এটার উত্তর হবে অপশান নাম্বার 1। ঠিক আছে, এটা হচ্ছে কি, এটার উত্তর হবে। পরের কোশ্চেন আসছি। The school should actively foster the democratic spirit and allow its students as much scope as possible for governing themselves. Will find favor from which of school of philosophy? Which school of philosophy? তাহলে কোন ফিলোসফিতে এখানে বলা হচ্ছে, কোন স্কুল অফ ফিলোসফিতে এটাকে গুরুত্ব দেওয়া হচ্ছে, কাকে না, ডেমোক্রেটিক স্পিরিটটাকে। এটাও আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন যে কোশ্চেন কিন্তু রিপিট হয়। হ্যাঁ, কোশ্চেনগুলো আমি নিজে আগের দিন শর্ট আউট করেছি, এটা 2018 সালের ডিসেম্বর মাসের কোশ্চেনও কিন্তু এসেছে। হ্যাঁ, রিপিট কিন্তু হয় কোশ্চেন। তো কাজেই যদি অপশান থেকেও আপনারা একটা দুটো কোশ্চেনও যদি কমন পান, তাহলে মানে কি বলবো, আপনাদেরও লাভ এবং যারা যারা ভিডিও দেখছে তাদেরও লাভ। আমি করছি এই ভিডিওটা, আমারও লাভ হবে। তো এখান থেকে উত্তর কোনটা হবে সেটা বেছে নিতে হবে। তো এটা মেন বিষয় হচ্ছে ডেমোক্রেটিক স্পিরিট কোন স্কুল অফ ফিলোসফির সাথে জড়িয়ে থাকে। ন্যাচারালিজম হচ্ছে প্রকৃতিবাদীর কথা তো এটা নয়। আইডিয়ালিজম মানে ভাববাদীও এটা নয়। তা এক্সিস্টেন্সিয়ালিজম এটা হবে না। তাহলে এখানে কি হতে পারে, লাস্ট অপশান দ্য পজিটিভ রিলেটিভিজম হবে। তাই এটা হবে গিয়ে অপশান নাম্বার, এটা হবে 4। ওকে, পরেরটা। পরের কোশ্চেনটা, দ্য চাইল্ড, দ্য স্কুল অ্যান্ড দ্য এডুকেশন ইটসেলফ আর শেপড লার্জলি বাই সোশ্যাল অ্যান্ড কালচারাল ফোর্সেস ওয়াজ ওয়ান অফ দ্য বেসিক প্রিন্সিপালস অফ হুইচ ফিলোসফিক্যাল থট। এখানে বলেছে দ্য চাইল্ড, দ্য স্কুল অ্যান্ড দ্য এডুকেশন ইটসেলফ আর শেপড লার্জলি, কোনো এই তিনটে জিনিস শেপ দেওয়ার কথা বলা হচ্ছে, শিশুকে, স্কুলকে, এডুকেশনকে, শিক্ষাকে শেপের কথা বলা হচ্ছে। তো নতুনভাবে তৈরি করা, নতুন কোনো কিছুকে শেপ করা, সেটা কোন অপশানে হতে পারে, রিকনস্ট্রাকটিভিজম, আর একটা হচ্ছে
আচ্ছা, এসেনশিয়ালিজম তো হবে না, লজিক্যাল পজিটিভিজমও হবে না, হ্যাঁ, প্যারেনিয়ালিজমও এখানে হবে না, তাহলে রিকনস্ট্রাকটিভিজমই হবে, নতুন করে গঠন দেওয়া। যখনই এখানে শেপের কথাটা চলে এসেছে, তো শেপের কথাটা যেহেতু এখানে চলে এসেছে, তাই জন্য আমি এখানে বলতে পারি যে বলা হচ্ছে যে শেপড লার্জলি, তো শেপড লার্জলি, তাই জন্য এখানে বলছে রিকনস্ট্রাকটিভিজম। ওকে, পরের কোশ্চেন। According to the philosophy of realism, which combination of subjects is most appropriate for inclusion in the curriculum? হ্যাঁ, রিয়েলিজমের কথা অনুসারে কোনটা কোন কোন সাবজেক্ট থাকতে পারে। রিয়েলিজম মানে বাস্তববাদী চিন্তাধারা, বাস্তববাদী মানে যা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ হয়, সেটাই এটার উত্তর হবে। ল্যাঙ্গুয়েজ, লিটারেচার, আর্ট এরা এটাতে গুরুত্ব কম দেয়, আর্ট, লিটারেচার, লজিক এটাতেও এরা গুরুত্ব কম দেয়, তো এরা গুরুত্ব ম্যাক্সিমাম দেয় না ফিলোজফি, রিলিজিয়ান এইগুলোতেও এরা গুরুত্ব দেয় না। লাস্ট অপশানে কি আছে দেখে নিই। হ্যাঁ, সায়েন্স, ম্যাথমেটিক্স, লজিক এগুলোতে এরা বেশি গুরুত্ব দেয়। সায়েন্স, ম্যাথমেটিক্স, লজিক এগুলোতে এরা বেশি গুরুত্ব দেয় রিয়েলিজম। চলে যাচ্ছি পরের কোশ্চেন। এ চাইল্ড ইজ বর্ন লাইক এ ব্ল্যাঙ্ক স্লেট, এই কথাটা কার? হ্যাঁ, এ চাইল্ড ইজ বর্ন লাইক এ ব্ল্যাঙ্ক স্লেট অ্যান্ড ইটস ল্যাটার বিহেভিয়ার ইজ শেপড বাই এক্সপিরিয়েন্স। দ্য স্টেটমেন্ট ওয়াজ ফার্স্ট মেড বাই, কে বলেছিল? এটা অবশ্য করেই জন লক হবে, জন লক বলেছিলেন। এটা প্রথম একটা কথাতেই বলা যেতে পারে যে এটা জন লক। কয়েকটা কোশ্চেন ইয়ার করলেই বোঝা যাবে যে কোন কোন মানুষের কথা মানে উক্তি আসে। হ্যাঁ, বেশি কোশ্চেন করতে আশা করি লাগে না, কারণ কয়েকটা ইয়ার করলে এটা বোঝা যায়। যাই হোক, পরের কোশ্চেন, নেক্সট কোশ্চেন। এটাতে বলছে দ্য ইন্ট্রোডাকশন অফ ওপেন অ্যান্ড ডিস্টেন্স এডুকেশন ইন কমপ্লিটেশন উইথ মুক ইন ইন্ডিয়া গিভস এ লিওয়ে টু। আচ্ছা, মুকের কথা এখানে বলেছে। মুক হচ্ছে গিয়ে ওপেন কোর্স, একটা ওপেন অনলাইন কোর্স, ম্যাসিভ ওপেন অনলাইন কোর্স, এটা হচ্ছে মুক। এটার মেন উদ্দেশ্য কী ছিল? যারা কিনা দূরে দূরে রয়েছে, মানে দূরবর্তী যারা এলাকায় থাকে, তারাও যাতে পড়াশুনোর সাথে জড়িয়ে থাকতে পারে, সেটাই কিন্তু এটার মেন উদ্দেশ্য বা রিয়েল উদ্দেশ্য বলা যেতে পারে। তো এখানে ফার্স্ট অপশনে বলছে এনশিওরিং এডুকেশনাল এক্সিলেন্স টু অল, সেকেন্ড বলছে অ্যাড্রেসিং ডিভাইস সোশ্যাল নিডস টু দ্য রিয়েল ফোকস, তারপর সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন অফ দ্য এডুকেশনাল ইনস্টিটিউশনস। আচ্ছা, ইকুয়ালিটি অ্যান্ড এডুকেশনাল অপরচুনিটি, অবশ্যই এটা হবে। ইকুয়ালিটির কথা বলেছে, সবাই যাতে শিক্ষার আওতায় আসতে পারে, সেটা মুখের কিন্তু অন্যতম উদ্দেশ্য ছিল। ওকে, এটা হবে। সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন তো হবে না, হ্যাঁ, লাস্টে এটা হবে ইকুয়ালিটি অফ এডুকেশন অপরচুনিটি স্পেশালি টু দ্য ডিসঅ্যাডভান্টেজ গ্রুপ। ঠিক আছে, যারা পড়াশোনার সুযোগ পায় না তাদের মধ্যে এই পড়াশোনার শিক্ষা চালিয়ে দেওয়ার কথাটা কিন্তু বলেছিলেন, এটা হবে। আচ্ছা, পরের কোশ্চেনে যাই। রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড হোম is best illustrated through which of the following phrases? World as a family, loco parents, school as a subsystem of social system, আর লাস্ট অপশনে এখানে কি বলছে? স্কুল অ্যাজ এ সোসাইটি, হ্যাঁ, স্কুল অ্যাজ এ সোসাইটি ল্যাবরেটরি। তাহলে এখানে সবচাইতে বেশি সম্পর্ক কখন গঠিত হবে কার সাথে? না এডুকেশনের সাথে আর বাড়ির সাথে। হ্যাঁ, শিক্ষার সাথে আর বাড়ির সাথে, রিলেশনশিপ বিটুইন এডুকেশন অ্যান্ড হোম। এটার উত্তর হবে 2, লোকো প্যারেন্টস। কারণ আমরা জানি যে সমগ্র বিশ্বকে ফ্যামিলি হিসেবে, মানে ওয়ার্ল্ড অ্যাজ এ ফ্যামিলি, হ্যাঁ, সমগ্র বিশ্বকে ফ্যামিলি হিসেবে ভাবা, এটা মানেই যে রিলেশনশিপ ভালো হচ্ছে এডুকেশনের সাথে হোমের, তা কিন্তু না। ঠিক আছে, এটা লোকো প্যারেন্টসের ওপরেই নির্ভর করে। ঠিক আছে, এটাই উত্তর হবে। পরের কোশ্চেন। In the Indian social system as it obtains today, the goal of equality and excellence will not be viewed as two opposite poles in the term of whose philosophy? আচ্ছা, কে নিম্নলিখিত এদের মধ্যে কে বলেছেন যে দুটো অপোজিট পোল নয়? কোন দুটো অপোজিট পোল নয়? একদম উত্তর মেরু দক্ষিণ মেরু নয়। কোনটা? আমাদের যে ইন্ডিয়ান সোশ্যাল সিস্টেম, সামাজিক ব্যবস্থা রয়েছে, সেই সামাজিক ব্যবস্থাতে দুটো অপোজিট মেরু নয়। কোনটা? গোল
দ্য গোল অফ ইকুয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স। ঠিক আছে, দ্য গোল অফ ইকুয়ালিটি অ্যান্ড এক্সিলেন্স এই দুটো আলাদা আলাদা মেরুর নয়। এ কথাটা কে বলেছে? ডিউই বলেছে। দেখুন, ডিউই হচ্ছে গিয়ে একজন কিন্তু এক্সিস্টেন্সিয়ালিস্ট ছিলেন। গান্ধী ফিলোসফিতে গান্ধীজি বলেছেন। শঙ্করাচার্য এটা হবে, হ্যাঁ, এটার অ্যান্সার হবে শঙ্করাচার্য। এক্সিস্টেন্সিয়ালিজমের কোনো কথা এখানে নেই, শঙ্করাচার্য হবে। গান্ধীজি যে যে কথাগুলো বলেছিলেন তাতে কিন্তু এখানে সবার মধ্যে ইকুয়ালিটির কথা রয়েছে। ঠিক আছে, ইকুয়ালিটির কথা রয়েছে ঠিক, গান্ধীজির মধ্যেও রয়েছে, কিন্তু উনি কিন্তু ইয়ের কথাটা বলেনি, এক্সিলেন্সের কথাটা বলেনি। বা এই যে সমাজের দুটো মেরুতে বর্তমান বজায় থাকছে, ইকুয়ালিটি আর এক্সিলেন্স, এই কথা কিন্তু গান্ধীজি বলেননি। তো সেই হিসেবেও যদি আমরা বিচার করি তাহলেও এটার অ্যান্সার শঙ্করাচার্যই হবে। ওকে, পরবর্তী কোশ্চেন। Which of the following alternatives are most relevant to the context of equality of educational opportunity? এডুকেশনাল অপরচুনিটির সাথে নিম্নলিখিত অপশানগুলোর কোনটা বেশি রেলিভেন্ট? আচ্ছা, ensuring quality of good quality education irrespective of caste, color and religion, providing financial assistance and support providing financial assistance and support services to the needy, ensuring utilization of welfare schemes for the low income and educationally disadvantaged group. ইকুয়ালিটির সাথে কোনটা? হ্যাঁ, এখানে বলছে, কোশ্চেনটাতে বলছে রেলিভেন্ট টু দ্য কনটেক্সট অফ ইকুয়ালিটি অফ এডুকেশনাল অপরচুনিটি, তাহলে 3 তো হবেই। লো ইনকামটাকে ইয়ে করতে হবে, এনশিওর ইকুয়াল ট্রিটমেন্টের কথা কিন্তু এখানে বলেনি। এক সেকেন্ড, হ্যাঁ, এইটা কিন্তু বুঝতে হবে, ইকুয়াল ট্রিটমেন্টের কথা কিন্তু এখানে বলেনি। ট্রিটমেন্ট, স্বাস্থ্য ব্যবস্থার কথা কিন্তু এখানে বলছে না কোশ্চেনে। ঠিক আছে, তো 4 হবে না। এনশিওরিং ইকুয়ালিটি অফ গুড কোয়ালিটি এডুকেশান ইরেসপেক্টিভ অফ কাস্ট, কালার অ্যান্ড রিলিজন, অবশ্যই গুড কোয়ালিটি এডুকেশান কাস্ট কালার দিয়ে বিবেচনা করে দেওয়া উচিত না। তাহলে 1 হবে, 1ও হবে, 2ও হবে, 3ও হবে। ঠিক আছে, প্রোভাইডিং ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্স, যাদের টাকা পয়সা নেই তাদেরকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা, কিন্তু ট্রিটমেন্টের কথা এখানে বলছে না। এডুকেশনের কথা এখানে আসছে, চিকিৎসার কথা কিন্তু এখানে বলেনি। ঠিক আছে, ওই অনেকে ওই ইকুয়াল দেখে 4ও দাগিয়ে দেয়, অনেকে এরকম হয়, মানে আমি নিজেও করেছি, অনেকের কথা বলে কী আর হয়। তো যাই হোক, গোটাটা পড়তে হবে। যদি এটা না সম্পূর্ণ পুরোপুরি নির্ভর করে পরীক্ষার হলের ওপরে, কারণ তখন মাথায় একটা প্রেশার থাকে, তো সেটার উপরে নির্ভর করে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, দ্য সোশ্যালাইজেশন অফ এ চাইল্ড হুইচ ফ্যাক্টর টেন্ড টু কন্ট্রিবিউট সিগনিফিকেন্টলি ইন দ্য ইন্ডিয়ান কনটেক্সট? ভারতীয় সামাজিক ব্যবস্থাতে একজন শিশুর ক্ষেত্রে কোনটা ফ্যাক্টর কন্ট্রিবিউট করছে, কোন ফ্যাক্টর কন্ট্রিবিউট করছে? ঠিক আছে, শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে একজন ভারতীয় সমাজ ব্যবস্থার মধ্যে একজন শিশুর সামাজিকীকরণের ক্ষেত্রে কী সিগনিফিকেন্টলি এখানে কন্ট্রিবিউট করছে। ঠিক আছে, কোন কনটেক্সটে? দেখা যাক, অপশান নাম্বার এ বলছে লোকেশন অফ ফ্যামিলি অ্যান্ড ইটস নেইবারহুড, 2 নাম্বার বলছে স্পোর্টস অ্যান্ড গেমস অর্গানাইজড ইন স্কুল, বিলঙ্গিং টু পার্টিকুলার কমিউনিটি। দেখুন, এটা তো হবে না, কমিউনিটির কথা যখনই আসে বিলঙ্গিং টু এ পার্টিকুলার কমিউনিটি, এটা হচ্ছে কি হবে না। তার কারণ হচ্ছে নির্দিষ্ট কোনো কমিউনিটির জন্য আমি কখনো কাজ করতে পারি না। হ্যাঁ, কোনো শিশুর সোশ্যালাইজেশন করবো, সামাজিকীকরণ করবো, এটা কোনো একটা নির্দিষ্ট কমিউনিটিকে ভিত্তি করে করবো, তা কিন্তু কখনোই হবে না। ঠিক আছে, তাহলে 3 হচ্ছে না। ইলিটারেসি অফ ফ্যামিলি, ব্রোকেন হোম অ্যান্ড, আচ্ছা ব্রোকেন হোম থাকলে কিন্তু কাউকে সাহায্য করা সম্ভব না সামাজিকীকরণের জন্য। হ্যাঁ, ঘর ভেঙে গেলে তাহলে এইটাও হবে না। তাহলে 5 হচ্ছে না, 3 হচ্ছে না, তাই তো? 3 আর 5 হচ্ছে না। ওকে, তাহলে 3 আর 5 কিসে নেই? 1 নাম্বারটাই দেখুন, 3 আর 5 নেই। 1 2 4 5, তাহলে 1 অ্যান্সার হবে। এটা তো সহজই ছিল। ঠিক আছে, পরেরটা,
From the list given below, identify those alternatives which contribute to social mobility. সামাজিক পরিবর্তন, সোশ্যাল মোবিলিটি মানে হচ্ছে সামাজিক পরিবর্তন। কোনটা এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে, কোনটা সোশ্যাল মোবিলিটির সাথে জড়িয়ে, সামাজিক পরিবর্তন আনার সাথে কোনটা জড়িয়ে। প্রোভাইডিং এক্সপেন্ডিং রেঞ্জ অফ এডুকেশনাল অপরচুনিটিস। আচ্ছা, এটা তো হবে, তার কারণ হচ্ছে প্রোভাইডিং এক্সপেন্ডিং রেঞ্জ অফ এডুকেশনাল অপরচুনিটিস। এডুকেশনাল অপরচুনিটিটাকে প্রোভাইড করছে, এটা তো করতেই হবে, এক হবে। আর কি হবে না, টেকনোলজি বেসড পোটেনশিয়াল ফর আরবানাইজেশন অ্যান্ড ইন্ডাস্ট্রিয়ালাইজেশন। ওকে, টেকনোলজি বেসড পোটেনশিয়াল, হ্যাঁ টেকনোলজি বেসড পোটেনশিয়াল কাদের দিতে হবে, যারা আরবান এরিয়াতে থাকে, রুরাল এরিয়াতে থাকে তাদেরকেও দিতে হবে, তো এটাও হবে, 3 নাম্বারটাও হবে। 2 নাম্বারটা আমি বোধহয় পড়িনি, তো 2 নাম্বারটা পড়ে দিই একবার। ফিলিং ডিসলিঙ্গুইশড ফ্রম প্রিভিয়াস কন্ডিশনস, সরি ওটা ফিলিং ডিসিলিউশন হবে, হ্যাঁ ফিলিং ডিসিলিউশন ফ্রম প্রিভিয়াস কন্ডিশন, তো এটা হবে না। হ্যাঁ আচ্ছা, অ্যাপাথি টুয়ার্ডস প্রবলেম অফ লাইফ অ্যান্ড লিভিং। ট্র্যাডিশনাল লিঙ্কেজ অফ বিহেভিয়ার, এটা তো হবেই না। ট্র্যাডিশনাল লিঙ্কেজ অফ বিহেভিয়ার, যদি ট্র্যাডিশনাল জিনিসটাকে আমি বহন করে নিয়ে যাই তাহলে তো সোশ্যাল পরিবর্তন হবেই না। আমার মনে হচ্ছে 1 আর 3 এটার অ্যান্সার হবে। 3 ছিল তো, হ্যাঁ টেকনোলজি বেসড পোটেনশিয়াল ফর আরবান এরিয়া, তো আরবান এরিয়ার জন্য কিন্তু এটা হবে, টেকনোলজি ব্যবহার এখানে করার কথা থাকবে। 1 আর 3 এটার উত্তর হবে। হ্যাঁ, ফার্স্ট অ্যান্সারটাই এটা, দেখুন 1 আর 3 আছে, এটাই হবে এটা অ্যান্সার। An example of distal method in educational psychology. তাহলে এখানে দেখতে হবে অপশনের মধ্যে কোনটা ডিজিটাল মেথড। আচ্ছা, ক্লিনিক্যাল মেথড হবে, এক্স পোস্ট মেথড হবে, অপারেশনস রিসার্চ হবে, নাকি ইভ্যালুয়েটিভ ইনকোয়ারি হবে। এখানে একটা কথা বলে রাখি, যখনই এক্স পোস্ট মেথডের কথা আসবে, এক্স পোস্ট মেথড এটা, হ্যাঁ এক্স পোস্ট মেথড যেটা, এই এক্স পোস্ট মেথডের সাথে এই একটা জিনিস কিন্তু জড়িয়ে থাকে, আফটার দ্য ফ্যাক্ট। এক্স পোস্ট মানে হচ্ছে গিয়ে আফটার দ্য ফ্যাক্ট। হ্যাঁ, আফটার ফ্যাক্ট, এক্স পোস্ট ফ্যাক্ট মানে একটা ঘটনা ঘটেই গিয়েছে, তারপরে যে আমি মেথডটা ব্যবহার করছি সেটা হচ্ছে এক্স পোস্ট ফ্যাক্টর, ঠিক আছে। আর এইখানে দেখা যাচ্ছে ডিজিটাল মেথড কোথায় লাগে, তো এটা এক্স পোস্ট ফ্যাক্টর, এটার উত্তর হবে। ডিজিটাল মেথডেও কি বলা হচ্ছে যে এটাও কিন্তু ফিউচারের, প্রেজেন্টের কথার সাথে ডিজিটাল মেথড থাকে না। ডিজিটাল মেথড তখনই থাকে যেটা কিনা ফিউচারের ক্ষেত্রে হতে পারে, ফিউচারের ক্ষেত্রে প্রভাবী, ঠিক আছে। একই জিনিস বলে, ঘটনা ঘটার পরে এই মেথডটা ব্যবহার করে এক্স পোস্ট ফ্যাক্টর, আবার ডিজিটালও একই, ফিউচারের জন্য, ভবিষ্যতের জন্য, বর্তমানের জন্য কিন্তু না। তো সেই জন্য এটা এক্স পোস্ট ফ্যাক্টর হচ্ছে কি এটার অ্যান্সার হবে। পরের কোশ্চেন, in which stage of development does one start talking at the intellectual plane of others? হ্যাঁ, কোনটাতে বলছে, ঠিক আছে, ইন হুইচ স্টেজ অফ ডেভেলপমেন্ট, কোনটাতে কথা বলতে পারে শিশুরা, ইনফ্যান্সি, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। আচ্ছা, কথা বলে না খালি, ইন্টেলেকচুয়াল প্ল্যান, একটা ইন্টেলেকচুয়াল প্ল্যানও তারা করতে পারে, অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স, তো এটা অ্যাডাল্টহুড হবে। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাডাল্টহুড হবে, কারণ এরা দেখুন একটা প্ল্যান, ইন্টেলেকচুয়াল প্ল্যান কিন্তু অ্যাডোলেসেন্সেও, হ্যাঁ অ্যাডোলেসেন্সে তো হয়ে যায়, কিন্তু চাইল্ডহুড আর ইনফ্যান্সিতে হয় না, ঠিক আছে। আচ্ছা সরি, এটা বোধহয় 1 সেকেন্ড, এটার উত্তরটা আমাকেও একটু দেখতে হবে।
হ্যাঁ মানে আমি তখন এটার জন্য একটু ইয়েতে ছিলাম। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাডাল্টহুড মানে বড় হয়ে যাওয়া, আর অ্যাডোলোসেন্স মানে হচ্ছে গিয়ে যে অ্যাডোলোসেন্স পিরিয়ড, তো অ্যাডোলোসেন্সে এটা হয়। ইন্টেলেকচুয়াল প্ল্যান নিয়ে ওরা অ্যাডোলোসেন্সে কিন্তু কথা বলে। আচ্ছা সরি, এটার অ্যান্সার না, আমি দেখলাম এটার অ্যান্সার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে চাইল্ডহুড দেওয়া আছে। হুম, এটার অ্যান্সার চাইল্ডহুড দেওয়া আছে। হ্যাঁ আসলে চাইল্ডহুডই হবে, আমি ভুল বলছিলাম, সরি। হ্যাঁ, in which stage of development does not start talking at the intellectual plan of others, এটা হবে উত্তর হচ্ছে চাইল্ডহুড। কারণ এখানে তারা কোন বয়সে দাঁড়িয়ে একটা বাচ্চা কথা বলা শুরু করছে, ঠিক আছে, স্টার্ট টকিং, কথা বলা শুরু করছে ইন্টেলেকচুয়ালভাবে, ঠিক আছে, চাইল্ডহুড কথা বলা শুরু করছে, এই কথাটার উপরে গুরুত্ব দিতে হবে, স্টার্ট টকিং, ঠিক আছে। যেহেতু এখানে স্টার্ট টকিং আছে, এই যে স্টার্ট টকিং এই কথাটা রয়েছে, তো সেই জন্যই কিন্তু এটার অ্যান্সার হয়ে যাচ্ছে চাইল্ডহুড। হ্যাঁ, আচ্ছা পরবর্তী কোশ্চেনে যাই। Which educational level in India corresponds to Piaget's formal operational stage? Piaget's যে formal operational stage সেটা কিন্তু সবার লাস্টে, ফার্স্টেরটা সেন্সরি মোটর স্টেজ, সেকেন্ডেরটা প্রি অপারেশনাল, পোস্ট অপারেশনাল, এবং লাস্টেরটা হচ্ছে ফর্মাল অপারেশনাল স্টেজ, তাই তো? তাহলে ফর্মাল অপারেশনাল স্টেজের সাথে কোন অপশানটা যায়? প্রি এলিমেন্টারি লেভেল, এটা হবে না। প্রাইমারি লেভেলও হবে না। সেকেন্ডারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেল, এটা অ্যান্সার হবে। কলেজ লেভেলটা অনেক বড় হয়ে যাচ্ছে বাচ্চাটা, কলেজ লেভেলে তাকে আর শিশু বলা যায় না। তো সেন্সারি অ্যান্ড সিনিয়র সেকেন্ডারি লেভেল, এটা অ্যান্সার হবে, ঠিক আছে, ফর্মাল অপারেশনাল স্টেজের জন্য। যে এই কোশ্চেনটা আমি আগের দিনও আগের ভিডিওতেও বলেছি আর কি, আগের দিনও বলেছি, যদি আপনারা কেউ না দেখে থাকেন তো এখনই আগের ভিডিওটাতে যান, গিয়ে দেখুন, এটা বলে দিয়েছি। হুইচ অফ দ্য ফলোয়িং লজ অফ থর্নডাইক ইজ নিয়ারার টু স্কিনার্স অপারেন্ট কন্ডিশনিং প্যারাডিয়াম? অপারেন্ট কন্ডিশনিংয়ের, স্কিনারের অপারেন্ট কন্ডিশনিংয়ের সাথে থর্নডাইকের কোন তত্ত্বটার মিল রয়েছে? আচ্ছা অপশানগুলো এখানে একটা অপশানই রয়েছে, ল অফ এক্সারসাইজ, এটা তো হবে না, পরেরটা দেখি, ল অফ এফেক্ট, তাহলে এটার অ্যান্সার হবে ল অফ এফেক্ট। হ্যাঁ, কারণ এখানে একটা কথা মাথায় রাখতে হবে যে স্কিনার যেটা বলেছিল, স্কিনার হচ্ছে গিয়ে এসআর মডেলের কথা বলেছিল, অর্থাৎ স্টিমুলি দিলে কি পাওয়া যাবে, রেসপন্স পাওয়া যাবে। স্টিমুলি যদি আমি দিই, হুম, ধরুন কুকুরের সামনে কি আনলাম, খাবার আনলাম, কুকুরের সামনে আমি একটা খাবার আনলাম, তাহলে কুকুরটা খেয়ে নিল, রেসপন্স করলো, ঠিক আছে, তাহলে এসআর মডেল, এটা বলেছে স্কিনার। আবার থর্নডাইকের ল অফ এফেক্ট, ল অফ এফেক্ট কথাটা দেখেই তো বোঝা যায় যে থর্নডাইক এফেক্টের কথা এখানে তুলেছেন, মানে কোনো কিছু করলে তার কিন্তু এফেক্ট রয়েছে, ঠিক আছে, কাজ আমি করলে তার কিন্তু এফেক্ট একটা থাকবেই থাকবে। এই কথাটা কে বলেছে? এই যে এফেক্টের এই কথাটা রয়েছে, এই কথাটা থর্নডাইক বলেছে। তো এই থর্নডাইকের এই ল অফ এফেক্টের সাথে স্কিনারের অপারেন্ট কন্ডিশনিংয়ের কিন্তু একটা মিল রয়েছে। পরবর্তী কোশ্চেনে যাই। In Pavlovian conditioning paradigm, when presentation of unconditioned stimulus, আচ্ছা ইউসিএস, ইউসিএস কোথায় থাকে? এই গোটা কোশ্চেনটা এতটা পড়ারই দরকার নেই। যখনই আসবে আনকন্ডিশনাল স্টিমুলিস precedes that the natural stimulus, the procedure is called, তাহলে এখানে কোনটা সেই প্রসিডিউরটাকে কি বলা হবে? অবশ্যই ব্যাকওয়ার্ড কন্ডিশনিং। তো সিএস থাকে কোথায়? সিএস থাকে হচ্ছে ফরওয়ার্ডে, হ্যাঁ, সিএস থাকে ফরওয়ার্ডে, আর ব্যাকওয়ার্ড কন্ডিশনিংয়ে কী থাকে? ইউসিএস। এবার সিএস আর ইউসিএস কি? এই যে কন্ডিশনাইজ স্টিমুলি একটা, আর একটা হচ্ছে কি আনকন্ডিশনাইজ স্টিমুলি, ঠিক আছে। সি মানে হচ্ছে গিয়ে কি, কন্ডিশনাইজ স্টিমুলি, আর ইউ মানে হচ্ছে আনকন্ডিশনাইজ স্টিমুলি। তো আনকন্ডিশনাইজ স্টিমুলি কখন থাকে? ব্যাকওয়ার্ড কন্ডিশনিংয়ের ক্ষেত্রে এটা থাকে। আচ্ছা চলে যাচ্ছি নেক্সট কোশ্চেনে। এটা এখানে দেখাচ্ছে 74,
74 মানে আমি আজকে 24 নম্বর কোশ্চেন বোধহয় এখন ডিসকাস করছি, বোধহয় না তাই। তো আর একটা কোশ্চেন আমি ডিসকাস করে নেব। আচ্ছা, এখানে যখনই এরকম থাকবে যে মেলানোটা থাকে, টাইপ 1 আর টাইপ 2, এটা হচ্ছে গিয়ে স্কিনারের দেওয়া তত্ত্ব, সেটা থেকে এসেছে, ইউনিট 3 থেকে এসেছে, ঠিক আছে। তো এটার না একটা সূত্র রয়েছে, হ্যাঁ, সেই সূত্রটা আমি এখানে একটু বলে দিই ছোট করে। আচ্ছা, এই যে কিউ প্রেজেন্ট, হ্যাঁ, রেসপন্স হয়েছে, রেসপন্স উইথ রেসপন্স হয়নি, কোন কোন ক্ষেত্রে এটা হয় সেটা একটা ফর্মুলাতে মনে রাখা যায়। আপনারা দেখে নিন, না আমি ভালো করে এখানে বলার চেষ্টা করব। আচ্ছা, পজিটিভ নেগেটিভ এটা হচ্ছে রিইনফোর্সমেন্ট, হ্যাঁ, আর এটা লিখছি সি, সি মানে হচ্ছে গিয়ে কিউ, ঠিক আছে, সি সি মানে হচ্ছে কি এখানে কিউ, হ্যাঁ। এই আটটা মানে হচ্ছে রেসপন্স, রেসপন্স আছে, রেসপন্স নেই, আবার রেসপন্স আছে। আচ্ছা, ওপাশে এটা হবে না, এটা নিচে আমি লিখে দিচ্ছি রেসপন্স নেই। এবারে এটা কিন্তু রেসপন্স নেই, হ্যাঁ, এটা গোল করে দিলাম, রেসপন্স নেই, বা এটার উপর দিয়ে কাটা এঁকে দিই, হ্যাঁ, এটাতে রেসপন্স হচ্ছে আর একটাতে রেসপন্স হচ্ছে না। এখানে দেখে নিন, ফার্স্টে যে সিটা লিখেছি, সি মানে এখানে কিউ, কিউ নেই, কিউ আছে, আর এই পজিটিভ আর নেগেটিভ এই চিহ্নটা দেওয়া হচ্ছে, পজিটিভ আর নেগেটিভ এই যে চিহ্নটা দেওয়া হয়েছে, হ্যাঁ, এই যে দুটো গোল পজিটিভ আর নেগেটিভ, এই যে দুটো চিহ্ন আমি দিয়েছি, এটা হচ্ছে কিসের জন্য দিয়েছি, রেসপন্স না, এটা রিইনফোর্সমেন্ট, পজিটিভ রিইনফোর্সমেন্ট একটাতে হয়, আরেকটাতে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হয়, ঠিক আছে, সেই জন্য এটা ছক করে দিয়েছি। যে এখানে লেখা হবে আর ও ডি, এটাতে হচ্ছে ডিও, ডিও, ঠিক আছে, আর এটা হচ্ছে ই, এ এ, ই এ, ডিপি। কিউ প্রেজেন্ট আছে কোথায়, কিউ প্রেজেন্ট নেই কোথায়, সেটা এরকমভাবে দেখা যাবে। এটা আর, হ্যাঁ, আর ও ডি, ডি ও, ই এ, ডিপি, ঠিক আছে। তো এখান থেকে আমি একটা এই ছকের মাধ্যমে কিন্তু বুঝতে পারছি যে কোনটাতে রেসপন্স হচ্ছে আর কোনটাতে রেসপন্স হচ্ছে না, এই ছকটাতে বোঝা যাচ্ছে। আর ফর কি, দেখুন দেখুন এইগুলো যে আমি লিখছি আর ও ডি ডি ও, হ্যাঁ, এখানে হচ্ছে গিয়ে রিওয়ার্ড, আর ফর এখানে হচ্ছে গিয়ে রিওয়ার্ড ট্রেনিংয়ের কথা বলছি, ঠিক আছে, ও মানে হচ্ছে গিয়ে অমিশন, তাহলে এখানে যে কোনো একটা দেখলেই হবে, একটা যে কোনো দেখি, এ অ্যাক্টিভ অ্যাভয়েডেন্স, তাহলে অ্যাক্টিভ অ্যাভয়েডেন্স এটাতে কি থাকছে, অ্যাক্টিভ অ্যাভয়েডেন্স হচ্ছে গিয়ে নেগেটিভ রিইনফোর্সমেন্ট থাকে, ঠিক আছে, অ্যাক্টিভ অ্যাভয়েডেন্স হচ্ছে গিয়ে নেগেটিভ রিইনফোর্সমেন্ট হয়। আর সি,
সি কী থাকে, মানে কিউ কী থাকে, কিউ এখানে হচ্ছে কি অ্যাবসেন্ট থাকছে, নেগেটিভ রিইনফোর্সমেন্ট আবার কিউ অ্যাবসেন্ট। তাহলে এখানে দেখা যাচ্ছে ডি অ্যান্সারটা তাহলে কোনটা হবে, কিউ অ্যাবসেন্ট। তো কিউ কোথায় অ্যাবসেন্ট আছে, কিউ কোথায় কোথায় অ্যাবসেন্ট আছে, তাহলে এখানে সব কটাতেই কিউ প্রেজেন্ট বলছে, সব কটা অপশানে 2 নম্বর যে অপশানগুলো দেখা যাচ্ছে সেটা সব কটা অপশানে কিন্তু হচ্ছে গিয়ে কিউ প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, হ্যাঁ তাহলে এটা ইয়ে হবে, এই ছকটা না আরেকবার এখানে লিখতে হবে। তো আচ্ছা এখানে একটা জিনিস তখন আমি দেখিয়েছিলাম, সেটা হচ্ছে যে এই ছকটা যদি আমি করি তাহলে এরকম থাকে যে আর ও ডি ডি ও, সরি এখানে লিখি আর ও ডি, হ্যাঁ ডি ও। তো এই আর এর একটা মানে আছে, ও এর একটা মানে আছে, ডি এর একটা মানে আছে, আর এই ডি ওর একটা মানে আছে। ঠিক আছে, আর এর মানে কি, ফার্স্টে হচ্ছে কি ওই ছকে যেটা আমি করেছিলাম সেটাতে দেখা যাচ্ছে আর হচ্ছে রিওয়ার্ড যে ট্রেনিংয়ের কথা সেটা হচ্ছে কি আর এর ক্ষেত্রে বলা হচ্ছে। ঠিক আছে, রিওয়ার্ড ট্রেনিংয়ের কথা কিন্তু আর এর ক্ষেত্রে বলা হচ্ছে। তাহলে ওই ছকটা থেকে আমরা দেখতে পাই যে যে ডিও মানে ডিসক্রিমিনেটেড অমিশন যেটা রয়েছে সেটা ডিওটা হচ্ছে গিয়ে 3 হবে, ডিওটা হচ্ছে 3 হবে, কিউ প্রেজেন্ট থাকছে ডিওতে, রেসপন্স উইথহেল্ড হচ্ছে এবং পজিটিভ রিইনফোর্সমেন্ট হচ্ছে। তাহলে এ হচ্ছে 3, ছকটা যদি ঠিকভাবে করা যায় তাহলে এ হবে 3। ঠিক আছে, এ 3 কিসে রয়েছে দেখা যায়, এটা এ হচ্ছে গিয়ে 3। ঠিক আছে, তাহলে এটা দেখা যাচ্ছে যে এ 3 একটাতেই রয়েছে, তাহলে 3 নাম্বার অ্যান্সারটা এটার উত্তর হবে। যে কোনো একটাই যদি ওই ছকটার থেকে আমরা বার করতে পারি তাহলে সেক্ষেত্রে আমি বলতে পারি উত্তর হচ্ছে। ঠিক আছে, 3 নাম্বারটাই হচ্ছে কি এটার উত্তর হবে, এ 3 বি 4 সি 1 ডি 2। ঠিক আছে, অবশ্যই হবে এ 3 বি হচ্ছে 4 সি হচ্ছে 1 আর ডি হচ্ছে 2। এটা হচ্ছে ফাইনাল হচ্ছে অ্যাক্টিভ অ্যাভয়েন্সে কিউ কিন্তু তাহলে দেখা যাচ্ছে প্রেজেন্ট থাকে। ঠিক আছে, কিউ প্রেজেন্ট, রেসপন্স মেড, রেসপন্স হয়, আর নেগেটিভ রিইনফোর্সমেন্ট থাকে। ঠিক আছে, এই ছকটা যদি এই একটা ছক যদি মনে রাখা যায় তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটাই হয়ে যাবে, মানে প্রত্যেকটারই অ্যান্সার শর্ট ফর্মে আমি ওই ছকটা করেছি। তো ওই ছকটা শর্ট ফর্মে করার ফলে এটা মনে রাখাটা সুবিধা হয়। আচ্ছা পরের কোশ্চেনে যাচ্ছি। লাস্ট কোশ্চেন এটা আজকের আমাদের, বাট নট দ্য লিস্ট। তো লাস্ট কোশ্চেন হচ্ছে আবার ম্যাচিং কারকম থিওরি। দেখুন এটা একেবারে সবাই জানে, সবাই যেটা জানে সেটা হচ্ছে থর্নডাইকের হচ্ছে এসআর বন্ড লার্নিং, এসআর মডেল যেটা, হ্যাঁ সেটা হচ্ছে থর্নডাইকের। স্কিনারের অপারেন্ট কন্ডিশনিং এটাও সবার জানা। টলম্যানের কী হবে, সাইন লার্নিং হবে, টলম্যানের সাইন লার্নিং হবে। ঠিক আছে, হালের এখানে তাহলে কোনটা,
কনসেপ্ট ম্যাপিং, নিড রিডাকশন থিওরি, যে রিডাকশন থিওরি অফ লার্নিং, এটা হচ্ছে আর। ঠিক আছে, তাহলে এবার তাহলে আমি দেখি উত্তর কি। এ হচ্ছে 3, বি 4, তাই তো? বি 4 এ 3 দিয়ে দেখি কোনটা আছে। বি 4 এ 3 দিয়ে, এটা দেখুন এ 3 বি 4, তাহলে এটা অ্যান্সার। এই যে থিওরিগুলো রয়েছে, এই থিওরিগুলো কিন্তু সবকটা থিওরি হচ্ছে ইউনিট 3 থেকে এসেছে। তো প্রত্যেকেরই আলাদা আলাদা থিওরি রয়েছে, যেমন প্যাভলভের একটা রয়েছে, স্কিনারের রয়েছে, থর্নডাইকের রয়েছে, সেই রকম। তো প্রত্যেকেরই আলাদা আলাদা থিওরি রয়েছে। এই থিওরিগুলো আমাদের দেখে নিতে হবে পরীক্ষার আগে, তো অবশ্যই এগুলো খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, কারণ ওই ইউনিট 3 থেকে অনেক কোশ্চেন আসে, তো এই থিওরিগুলো অবশ্যই দেখতে হবে। আর যদি আপনারা বলেন যে আমি যে 4টা বা যে ওইখানে 6টা করলাম, যে ওই স্কিনারের যে থিওরি রয়েছে, সেই থিওরির উপরে ভিত্তি করে যে 6টা আমি করলাম, যদি আপনারা বলেন, তাহলে আমি পরের দিন আবার সেটা করে একটু দেখিয়ে দেবো। ঠিক আছে, ভিডিও শুরুর আগে আমি একটু করে দেখিয়ে দেবো স্কিনারের সেই 4টা। ওকে, আমার সাথে থাকুন, এই চ্যানেলকে সাপোর্ট করুন। আর যেহেতু পড়াশুনোর জগৎ থেকে আমরা অনেকেই, স্টুডেন্টরা তো অনেকেই এখন দূরে সরে গিয়েছি, তাই জন্য মানে আপ্রাণ চেষ্টা করছি আবার যাতে পড়াশুনোর মধ্যে ঢুকতে পারা যায়। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে থাকবেন। যতটুকু পারবো এখানে নেটের জন্য সাহায্য, মানে যতটুকু করা যায় আমার পক্ষ থেকে আমি চেষ্টা করে যাবো সেটা দেওয়ার। আর এডুকেশন ওরিয়েন্টেড কোশ্চেনগুলোকে নিয়ে এই ডিসকাশান করা। আমি নিজেই যে সম্পূর্ণ সঠিকভাবে সব কিছু জেনে বসে আছি তাও না, তো এটার জন্য আমাকেও প্রিপেয়ার হতে হয়, অবশ্যই প্রিপেয়ার হয়ে আমাকে নামতে হয়। আর আপনাদেরও এখানে সুবিধা রয়েছে, আর আপনারা যদি এই কোশ্চেনগুলো ভালো করে দেখেন, তাহলে অন্তত পরীক্ষার হলে মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে 5-6টা কোশ্চেনের বেশি এই প্রিভিয়াস ইয়ার থেকে আসে। তো আজকে এটা পার্ট এ করলাম, এই ইয়ারের বাকি কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যতটুকু আমার পক্ষে সম্ভব হবে আমি আলোচনা করব। এরকম করে চেষ্টা করব যে কয়েকটি ইয়ারের কোশ্চেন ডিসকাস করার, তাহলে এখানে সবারই সুবিধা হবে। ঠিক আছে, ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সুস্থ থাকার জন্য অবশ্যই স্যানিটাইজারের ব্যবহার করবেন, মাস্ক পরবেন, আর মোটিভেশন পড়াশুনোর ক্ষেত্রে আনার জন্য বা ইউজিসি নেট যারা এডুকেশন দিচ্ছে তাদের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার কথা আমি বলছি। দয়া করে আমার পাশে থাকুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আমায় সাপোর্ট করুন। আর যারা আমাকে সাপোর্ট করেছেন তাদের সাপোর্টের জন্যই আজকে আমি এই ভিডিওটা আবার বানাতে বসেছি। আমার মধ্যে এই সাহসটা এসেছে যে আমি আবার ভিডিও বানাবো। অসংখ্য ধন্যবাদ, আমি আপ্লুত। দয়া করে এখনই সাবস্ক্রাইব করুন যারা দেখবেন, আর বেল আইকনটা প্রেস করতে আপনারা ভুলবেন না, তাহলে পরে আপনাদের সমস্ত নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি চেষ্টা করব এরকমভাবেই পার্ট করে অন্তত কোশ্চেনগুলো ডিসকাস করার, কারণ কোশ্চেন আমাদের সবার প্রয়োজনীয়। যে ফার্স্ট হয় তারও কোশ্চেন লাগে, যে লাস্ট হয় তারও কোশ্চেন লাগে, কারণ কেউই ইউজিসি নেটের মতো এক্সামে উইদাউট কোশ্চেন, মানে উইদাউট কোশ্চেন মার্কিং উইদাউট কোশ্চেন মার্কিং কেউ আসে না। সবারই কোশ্চেনটা অন্তত লাগে, কেউ হয়তো আন্দাজে দেয়, কেউ হয়তো সঠিকটা জেনে দেয়। তো চেষ্টা করব যতটুকু আমি পারবো ততটুকু এখানে এক্সপ্লেন করে দেওয়া। আজকের মতো এ পর্যন্ত।